Midnight Suspense, where suspense never sleeps. মিডনাইট সাসপেন্স আজকে আমাদের প্রথম গল্প পানতান্ত্রিকের প্রায়শ্চিত্ত। গল্পের লেখক জয়দীপ চক্রবর্তী। গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা পত্রিকার 2017 সালের ফেব্রুয়ারি সংকলন থেকে। গল্প পাঠে আমি বিজয়। শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম গল্প পানতান্ত্রিকের প্রায়শ্চিত্ত। কালীপুরের মানুষ বিপদে পড়লে বা বিষাদে থাকলে পানতান্ত্রিকের পোয়াবারো। ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, মারণ উচাটন কিছু একটা করে সে চটজলদি সমাধান ঠিক বের করে দেয়। সবসময় তার ফন্দি ফিকিরে যে 16 আনা কাজ হয় তা নয়, কিন্তু কালীপুরের মানুষ তাতেই খুশি। যুক্তি টুক্তি দিয়ে কষে ভেবে তার বিরুদ্ধে দু কথা বলবার মতো ফুসরত বা সাহস কোনোটাই তাদের নেই। পানতান্ত্রিক ডাক সাইটে মানুষ। অসমের গভীর জঙ্গলে কঠিন সাধনা করে অনেক সিদ্ধি জড়ো করে রেখেছে সে। ভূতপ্রেতের দল মিনি বেড়ালের মতো দিনরাত্রি তার পায়ে পায়ে ঘুরে বেড়ায়। পানতান্ত্রিকের হুকুম কে আগে তামিল করবে এই নিয়ে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা এখন। কাজে এই মানুষটাকে চোটানোর মতো অহম্মকি কে করবে? অতএব পানু সকলেরই নমস্য। মানুষের মন থেকে এই বিশ্বাসটা যেন ফিকে না হয়ে মিলিয়ে যায়, তার জন্য সবসময় সতর্ক থাকতে হয় পানুকে। মাথার লম্বা জটাটায় উকুন বাসা বেঁধেছে অনেকদিন। সারাদিন বেজায় চুলকোয়, তবুও জটাটা কাটতে পারে না সে। কালীপুরের মানুষ জানে এই জটাই নাকি তার শক্তি। ওই জটার চুল ঘরে রাখলে অপদেবতার ভয় থাকে না। প্রতি অমাবস্যায় গঞ্জ ছাড়িয়ে শহর থেকেও ভক্তরা আসে মোটা প্রণামীর বিনিময়ে সেই জটার চুল নেওয়ার জন্য। তাছাড়া হাতে গুনে গ্রহদোষ বিচার করে গ্রহশাস্তির মাদুলি দেওয়ার ব্যবসাটা পানুর তো আছেই, কিন্তু আজকের ব্যাপারটা অবশ্য আলাদা। কাজটা ঝুঁকি, তবুও দায়িত্বটা নিয়েছে পানু। ফন্দিটা যদি কাজে লেগে যায় এলাকায় বেশ প্রতিপত্তি বেড়ে যাবে তার। তাছাড়া কাজের বিনিময়ে শোকগ্রস্ত লোকটার থেকে যে টাকাটা বাগিয়ে নিতে পারবে তা দিয়ে কয়েক মাস পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারবে পানু আর ফড়িং। ফড়িং পানু নিত্য সহচর, ভারী ভক্তি করে তাকে, একরকম গুরু বলে মানে। ছেলেটার বয়স কম, কিন্তু বেশ করিতকর্মা। সত্যি বলতে কি, আজকের এই ক্লায়েন্ট ফড়িং এর হাত জোসেই ছুটে এসেছে পানুর কাছে। ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে ফড়িং এর দেখা হয়েছিল গত শুক্রবার এই শহরের মা সন্তাপহরিণী মন্দিরের চাতালে। একমাত্র ছেলেকে হারিয়ে দুজনেই আকুল হয়ে বিলোপ করছিলেন বিগ্রহের সামনে। বারবার বলছিলেন, ছেলেটা কোথায় যে হারিয়ে গেল, একটি বার যদি দেখা হতো তার সঙ্গে। তুমি কেন একটা মায়ের বুক খালি করে নিলে ঠাকুর? কেন কেন জবাব দাও তুমি। ফড়িং এই সুযোগটাই লুফে নিয়েছিল একেবারে। মন্দির চত্বর থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে নিচু গলায় বলেছিল তাদের পানুতান্ত্রিকের কথা। যতটা সম্ভব বাড়িয়েই বলেছিল। দুহাত কপালে ঠেকিয়ে এমন ভাবভঙ্গিতে বলেছিল যেন তারা সত্যি মনে করতে বাধ্য। ওর সম্পর্কে কি বা বলি বলুন, যাই বলি কম বলা হয়। মৃত্যুর ওপারের জগৎটা বলতে গেলে আজকাল উনি একা হাতেই সামাল দিচ্ছেন। সকলের সঙ্গেই নিবিড় যোগাযোগ তার। বড় স্নেহ করেন তো আমায়। কথায় কথায় মুখ ফসকে একদিন বলে ফেলেছিলেন কথাটা। অবশ্য পই পই করে বারণও করে দিয়েছেন যাতে আমি পাঁচকান না করি। একদিন খুব বায়না করায় আমাকে আমার মৃত বাপের সঙ্গে দেখাও করিয়ে দিয়েছেন। এই এই যে গেল অমাবস্যায়, আজ পর্যন্ত এইসব কথা পেটের মধ্যেই লুকিয়ে রেখেছিলুম। আপনাদের দেখে আজ এত মায়া লেগে গেল যে কথাটা আর চাপতে পারলুম না। টোপটা নিখুঁতভাবে কাজে লেগে গেছিল। ভদ্রমহিলা তো নাছোড়বান্দার মতো ধরেই বসলেন। তাকে মৃত ছেলের সঙ্গে দেখা করিয়েই দিতে হবে।
প্রথমটা রাজি না হবার ভান করে শেষে রাজি হয়ে পানুকে ফোন করেছিল পুরি। পরে একটু আড়ালে সরে গিয়ে প্ল্যানটাও জানিয়েছিল সংক্ষেপে। বুদ্ধিটা মনে ধরে গিয়েছিল পানু। আজ তারা আসছেন। রাত 8টায় টাইম দিয়েছে পুরি। 7টা 23 মিনিটে অমাবস্যা লাগছে। আত্মা আনয়ন ক্রিয়ার জন্য প্রয়োজনীয় গোছগাছে আরো আধ ঘন্টা। পাক্কা 8টায় জপে বসবেন পানুতান্ত্রিক। এই সময়েই আসতে বলা হয়েছে ওদের। এখন 8টা বাজতে মিনিট 10 বাকি। নিজেকে আয়নায় একবার দেখে নিল পানু। খোলা জোটা, কপালে লাল সিঁদুরের টিপ, পরনে লাল টুকটুকে কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা। না, ঠিকই আছে। একেবারে পাক্কা তান্ত্রিকের মতোই লাগছে তাকে। নিজেই নিজের তারিফ করে ওঠে পানু। আর তখনই দরজার কড়াটা খটখট শব্দে বার তিনেক নড়ে ওঠে। বড় বাতিটা এক ফুঁয়ে নিভিয়ে দেয় পানু। ঘরের মধ্যে শুধুই একটা তেলের ছোট্ট প্রদীপের আবছা মেড়মেড়ে আলো। ছায়া ছায়া ঘরে তামার যজ্ঞবেদীর উপরে খান কতক বেল কাঠ অল্প শিখায় জ্বলছিল। দরজা খুলে আগন্তুকদের বসতে বলে জ্বলন্ত বেলকাঠের টুকরোগুলোর উল্টো দিকের আসনে বসলো পানু। চোখ বন্ধ করে বিড়বিড় করে খানিক মন্ত্র করল। তারপর জলদ গম্ভীর স্বরে মহিলার দিকে চেয়ে উঠে বলল, বল মা বল, কি চাস তোরা বল। অদ্ভুত খসখসে গলায় বিড়বিড় করে উঠল মহিলা। সবই তো জানো তুমি বাবা, নতুন করে আর কি বলবো তোমায়। ওটুকু বলাতেই গলা কেঁপে উঠল তার। পানু তাকাই তার দিকে, মনে মনে হাসে। আবছা ছায়া ছায়া আলোয় মহিলার মুখ দেখা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে ভয় পেয়েছেন তিনি। খুশি হয় পানু। এই সময় ভয় পাওয়া ভারী ভালো। ভেলকি দেখাতে বেজায় সুবিধা হয় তাহলে। প্রায় নিভে আসা কাঠে একটু ধুনো ছড়িয়ে আবার বাজখাই গলায় বলে উঠল পানু, ছেলেকে দেখতে চাস তাই তো? একটি বার তাকে দেখলে আমার প্রাণটা জুড়তো। উপর নিচে মাথা দোলান মহিলা। তার পাশে বসা ভদ্রলোকও মাথা নাড়ান। ছেলেকে তো আমি দেখিয়েই দেব, কিন্তু তার ওই প্রেত রূপ সহ্য করতে পারবি তো তোরা? দেখতে পারবি তো তাকে ওই অবস্থায়? দেখে ভয় খাবি না তো? ভয় পেলে তুমি তো আছো বাবা, তাছাড়া নিজের ছেলেকে কি কেউ ভয় পায়? আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ায় পানু। তা কি নাম ছেলের? অনিকে তোর নাম। হালকা আলোয় আবার বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে যজ্ঞকুণ্ডের ওপারের মানুষ দুটির মুখ পড়ার চেষ্টা করলো পানু। কিন্তু মেড়মেড়ে আলো আর ধুনোর ধোঁয়ায় ঠিক ঠাহর করতে পারল না। তাদের আবছা মুখ দুটোর উপর থেকে চোখ সরিয়ে নিয়ে নিভে আসা আগুনে আরো খানিকটা ধুনো ছড়িয়ে দিয়ে পানু বলল, ওরা দুজনে এবার ডাক তোদের ছেলেকে। ডাক, নাম ধরে ডাক, কিন্তু সে ডাক যেন অন্তর থেকে আসে, এটা কিন্তু খেয়াল রাখিস মা। তারা তাদের ছেলের নাম ধরে ডাকতে থাকে। অনি, শোনা আমাদের। আয় বাবা, নেমে আয়, কাছে আয় বাবা। দেখ তোর বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। আর কাঁদাস না বাবা, কষ্ট দিস না বাবা। তাদের আহ্বান যেন হাওয়ার মতো ফিসফিস স্বরে বাজতেই থাকে ঘরের মধ্যে। ক্রমাগত পাক খেতে খেতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে সেই ডাক। শব্দটা ক্রমশ পানুর শরীরকে পেঁচিয়ে ধরতে শুরু করে। গায়ে কাটা দিয়ে উঠে শীত করে ওঠে পানু। শ্বাস রোধ হয়ে আসে। গা ছমছম করে ওঠে তার। হরিণ আসছে না কেন এখনো? পিছনের দিকে দরজাটা দিয়ে তো তার
চলে আসার কথা এতক্ষণে। হঠাৎই পানুর পাশে এসে দাঁড়ায় ফড়িং, আর চোখে তার দিকে তাকায় পানু। তাকিয়ে চমকে ওঠে। ফড়িংকে আজ একদমই অন্যরকম লাগছে, চেনাই যাচ্ছে না। ফড়িং খুব ধীরে বাতাসের মতো স্বরে বলতে থাকে, আমি এসেছি মা, কিন্তু এইভাবে আমার কাছে আসার কি দরকার ছিল? তবু তো একসঙ্গে হলাম আমরা অনি। ধুনোর গন্ধ ছাপিয়ে একটা বিচ্ছিরি পচা পচা গন্ধ এসে লাগছে পানুর নাকে। বাতাস ভারী হয়ে যাচ্ছে সেই গন্ধে, কিন্তু ফড়িং বলেই চলেছে, বাবা, তুমি তো এইসবে কোনোদিন বিশ্বাস করতে না, ভণ্ড প্রতারকদের ক্ষমাও করতে না কোনোদিন। তাহলে একেই বা ছাড়বো কেন আমরা, যারা পয়সার জন্য মানুষ ঠকায়, ভণ্ড সেজে মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে, তাদের শাস্তি পাওয়াই উচিত। খুব রাগ হয় পানুর। কি আজে বাজে কথা বকে যাচ্ছে ফড়িং। বা হাত বাড়িয়ে তার পায়ের চিমটি কাটে পানু, কেটেই থতমত খেয়ে যায়। ফড়িং এর পা এত ঠান্ডা কেন? তাছাড়া চিমটি কাটার সময় তার আঙুলগুলো যেন নরম গলে যাওয়া মাংসের মধ্যে ঢুকে গেল একেবারে। সেই পচা গন্ধটাও যেন আরো তীব্র হয়ে উঠল ঘরের মধ্যে। পানু আসন ছেড়ে লাফিয়ে উঠে বড় বাতিটা জ্বালিয়ে দেয়। লাল চোখে তাকায় ফড়িং এর দিকে, আর তাকিয়েই ভয়ে আর্তনাদ করে উঠল সে। কে কে তুমি? কে? তুমি তো ফড়িং না। কে তুমি? কে? চিনতে পারলে না? আমি তো অনেকে। আমাকে দেখাবে বলেই তো মিথ্যে কথা বলে আমার বাবা মাকে ডেকে এনেছো এখানে। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে তান্ত্রিক মশাই? ও তান্ত্রিক মশাই! বলতে বলতে গায়ের চাদরটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিল ছেলেটা। মুহূর্তে মাথা ঘুরে গেল পানুতান্ত্রিকের। না, ফড়িং নয়, ঘরের মধ্যে যে দাঁড়িয়ে আছে তার গা থেকে পচা গলে যাওয়া মাংস খসে খসে পড়ছে। হাড় বেরিয়ে গিয়েছে শরীরের বিভিন্ন অংশে। ছেলেটির বাবা মায়ের দিকে তাকিয়েও হাড় হিম হয়ে গেল পানুর। তাদের মাথা থেকে মুখ থেকে গড়িয়ে গড়িয়ে নামছে কালচে রক্তের স্রোত। মাথার একদিক ফেটে ঝুলে গিয়েছে। আতঙ্কে চিৎকার করে উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে ছুটতে শুরু করলো পানু। মনে হলো তাকে শাস্তি দিতে পিছন পিছন ওরাও যেন দৌড়ে আসছে। ছুটতে ছুটতেই দুই কান হাতে ধরে তাদের উদ্দেশ্যে প্রাণপণে বলে চলল পানু, ওরে বাবারে, ওরা যেদিকেই আছে এবারের মতো মাফ করে দাও। এই এই কান ধরছি, আর লোক ঠকানোর ব্যবসা আর কোনোদিন করবো না। এই চোটা কেটে ফেলবে এবার। মাফ করে দাও এবারের মতো। কত দূর ছুটেছিল খেয়াল নেই তার। সামনে মস্ত জটলা দেখে দাঁড়িয়ে পড়ল পানু। খেয়াল হলো ছুটতে ছুটতে সে বড় রাস্তায় এসে পড়েছে। জটলার মধ্যে ফড়িংকেও চোখে পড়ে গেল তার। পানুকে এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে ভিড় ঠেলে এগিয়ে এলো ফড়িং। জিজ্ঞাসা করলো, কি হয়েছে গুরু? এত হাঁপাচ্ছ কেন? কি ব্যাপার? হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো পানুতান্ত্রিক, তোর সেই ক্লায়েন্ট ও আর আসবে না বলে ভিড়ের দিকে হাত বাড়াই ফড়িং। ওই যে রাস্তার ওইখানে দুজনে শুয়ে আছে, বাইকে চেপে আসছিল তো দুজনে আমাদের কাছে। মাথায় হেলমেট ছিল না, লরি এসে এমন ধাক্কা মেরেছে মাথা দুটো পুরো থেতলে গেছে, একেবারে স্পট ডেড।